আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। শিক্ষার্থীরা, এই করোনাকালীন এই ক্রিটিক্যাল মুহূর্তে সবাই বাসায় আছো, সুস্থ এবং সুন্দর আছো। শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা যে লেকচারগুলো দিচ্ছি সেই ভিত্তিতে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। তো শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করি যদি তোমরা আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তোমাদের যত প্রকারের ভীতি বা যত ধরনের তোমাদের সমস্যা থাকুক না কেন, আশা করি সেই সমস্যাটি তোমরা ওভারকাম করতে পারবা এবং কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা যে কোনো সমস্যা বা যে কোনোভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই দিতে পারবা। তো কন্ডিশনাল সেন্টেন্স কাদের জন্য বা এই কন্ডিশনাল সেন্টেন্স কাদের জন্য ইম্পর্ট্যান্ট বেশি, বিশেষ করে এটা ষষ্ঠ থেকে দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে এবং অ্যাডমিশন টেস্ট সহ বিসিএস, ব্যাংক এবং যত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে প্রতিটি পরীক্ষার্থীদের জন্য কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো ভীতি থাকবে না এবং অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা অবশ্যই ভালো করতে পারবে। তো চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের বাংলা হচ্ছে শর্তযুক্ত বাক্য। অর্থাৎ যেই সেন্টেন্সে একটা শর্ত থাকবে এবং শর্ত থাকলে পরের সেন্টেন্সটি ওই শর্ত অনুযায়ী কাজ করবে, সেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলবো। তো আসি সংজ্ঞাতে কি বলে, অর্থাৎ গ্রামারের যে সংজ্ঞাটি সেই সংজ্ঞাটি কেমন হবে। দেখো, যে সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ একটি কাজ হওয়ার ক্ষেত্রে অবশ্যই আরেকটি কাজের শর্ত উল্লেখ থাকবে। অর্থাৎ একটি কাজ যখন হবে অপর আরেকটি কাজ হবে, একটি কাজের সাথে অপর আরেকটি কাজের সম্পর্ক থাকবে, অর্থাৎ একটা শর্ত দিয়ে দেওয়া থাকবে। এই শর্ত যে এই বাক্যে ব্যবহার করা হবে সেই বাক্যকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স। আই হোপ ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। তারপরে দেখো অন্য কথা আমরা কি বলবো, অন্য কথায় বলবো দেখো ইফ যুক্ত বাক্যকে শর্তযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। অর্থাৎ যেই বাক্যে আমরা ইফ পাবো, ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। ইফের বদলে এখানে হ্যাডও থাকতে পারে। তো আমি দেখাবো কখন হ্যাড হলো যে এটার অর্থ যদি হয়, অর্থাৎ ইফ হলো অর্থ যদি হয়, ঠিক আছে। তারপরে আমরা দেখি কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, আমাদের অনেক বইগুলোতে বা অনেক শিক্ষকরা এই কন্ডিশনাল সেন্টেন্স সাধারণভাবে আমাদেরকে শিখিয়ে থাকেন 3 প্রকার। আসলে কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে 4 প্রকার। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স বিশেষ করে অনেকেই শিখে থাকে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এই 3টিকে কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ হিসাবে ধরে নেয়। কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে 4 প্রকার। তাহলে প্রথমে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, অর্থাৎ জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো শিক্ষার্থীরা, এই যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো এগুলোকে দেখো জিরো কন্ডিশন কোন ক্ষেত্রে ব্যবহার করব আমরা, অর্থাৎ জিরো কন্ডিশনের স্ট্রাকচারটি কেমন হবে, ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটি কেমন হবে, সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারটি কেমন হবে, এই নিয়ে আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা দেখতে থাক। শিক্ষার্থীরা, এখন দেখো আমরা দেখব জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, অর্থাৎ এই 3টি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো জিরো কন্ডিশন। তো জিরো কন্ডিশনটা হচ্ছে এমন একটি কন্ডিশন যেখানের মধ্যে তোমার বৈজ্ঞানিক চিন্তাভাবনা বা বৈজ্ঞানিক শর্ত বা যন্ত্রপাতি, তোমার চিরন্তর সত্য বা হ্যাবিচুয়াল যে ফ্যাক্টগুলো অভ্যাসগত, এগুলো নিয়ে আলোচনা করা হয় কিসে, জিরো কন্ডিশনালের মধ্যে। অর্থাৎ জিরো কন্ডিশনের মধ্যে একটি সেন্টেন্স যদি প্রেজেন্ট হয় পরেরটিও ঠিক প্রেজেন্ট হবে। আমাদের স্বতঃসিদ্ধ ধারণাটা ঠিক এরকম, যদি কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অপরটি হবে ফিউচার ইনডিফিনিট। জাস্ট এটা আমাদের বদ্ধমূল যে ধারণাটি। কিন্তু দেখো জিরো কন্ডিশনের মধ্যে এই প্রকারটি হচ্ছে ঠিক এরকম, যদি আমরা জিরো কন্ডিশনে প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট পাই পরেরটিও কিন্তু প্রেজেন্ট হবে। অর্থাৎ জিরো কন্ডিশন ঠিক এরকম, প্রথম সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক পরেরটিও হবে প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ প্রথমটি দেখো ইফযুক্ত বাক্যটি প্রথমটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটিও ঠিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ ইফ হবে, ইফের পরে সাবজেক্ট হবে, ভার্বের 1 নাম্বার ফর্ম হবে, অবজেক্ট হবে, তারপর দেখো সাবজেক্ট হবে, ভার্বের V1 হবে, অবজেক্ট হবে। অর্থাৎ প্রথমটি যদি তোমার প্রেজেন্ট, আমি সংক্ষেপে লিখে দিই প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটিও হবে ঠিক প্রেজেন্ট
ইনডিফিনিট। তার মানে জিরো কন্ডিশনের মধ্যে ইফ যুক্ত বাক্যটি প্রথমটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটিও যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটাকে আমরা বলবো জিরো কন্ডিশন। আর প্রথমটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরেরটি যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, তোমাকে বিষয়টি ভালো করে বুঝতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্সে যদি আমরা প্রথমটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই এবং পরেরটিও যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটা হবে জিরো কন্ডিশন এবং সেটা হবে বৈজ্ঞানিক সত্য। তো খেয়াল করো, আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। দেখো, আচ্ছা আরেকটু বলে দিই এটার বাংলা মিনিংগুলো কেমন হবে। যদি কোনো কাজ যদি এটা ঘটে তাহলে ওটাও ঘটে, ঠিক এরকম সেন্সে তোমাকে বুঝতে হবে। তো খেয়াল করো, ইফ ম্যান ড্রিঙ্কস পয়জন, যদি কোনো মানুষ বিষ খায় অর্থাৎ বিষ পান করে, হি ডাইজ, সে মারা যায়। খেয়াল করো তো, এখানে বলে না হি উইল ডাই, সে মারা যাবে, এখানে বলছে যদি কোনো মানুষ বিষ পান করে তাহলে সে মারা যায়। তার মানে এটা হচ্ছে বিষ পান করলে যে মানুষ মারা যায় এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। তার মানে এটা হচ্ছে আমার জিরো কন্ডিশন। আই হোপ ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। তারপরেটি দেখো, ইফ ইউ হিট ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইট বয়েলস। আচ্ছা, যদি তুমি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা দাও বা এটাকে তাপ দাও তাহলে সেটা কি হবে? সিদ্ধ হবে। দেখো, ইট বয়েলস, এটা সিদ্ধ হবে। তার মানে অবশ্যই কথাটা সত্য, এটা বৈজ্ঞানিক সত্য। তাহলে এটাকে আমরা বলবো এটা হচ্ছে জিরো কন্ডিশন, অর্থাৎ প্রথমটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার পরও পরেরটি কি হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তারপরটি দেখো, ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ যদি সূর্য উঠে ডার্কনেস ডিসঅ্যাপিয়ার, অন্ধকার দূরীভূত হয়। তার মানে কথা সত্য, যদি সূর্য উঠে তাহলে কি হয়? অন্ধকার দূরীভূত হয়। এটা তো অবশ্যই সত্য, চিরন্তরে সত্য না? তাহলে এটাকে আমরা বলবো এটি একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি তোমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স কোনটা বা কোনটিকে আমরা জিরো কন্ডিশন বলবো এই বিষয়টা তোমরা ভালো করে বুঝছো। এবং এই জিরো কন্ডিশনের বিষয়টা হবে রিয়াল, নট আনরিয়াল, ইট ইজ রিয়াল। কারণ এটা অবশ্যই সবগুলোই তো সত্য, তাহলে এটাকে আমরা রিয়াল বলবো, রিয়াল। তারপরটি দেখো, আমরা দুইটি সেন্টেন্সকে কিন্তু অর্থাৎ দুইটি কন্ডিশনকে কিন্তু একসাথে করেছি, অর্থাৎ এই ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের সাথে বিস্তর মিল রয়েছে, এজন্য এটাকে আমরা একসাথে লিখেছি। দেখো, ফার্স্ট কন্ডিশনাল, দেখো ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটি ঠিক এরকম হবে। ফার্স্ট কন্ডিশনটি এরকম হবে, যদি আগের সেন্টেন্সটি অর্থাৎ যদি সেন্টেন্সটি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, তাহলে সেটাকে হবে পাস্ট কন্ডিশনাল। ঠিক আছে, প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, সেটা হবে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। দেখো, ইফ সাবজেক্ট ভার্বের V1 অবজেক্ট, তারপরে দেখো পরের সেন্টেন্সটি দেখো, সাবজেক্ট প্লাস উইল ক্যান মে, অর্থাৎ আমরা যে শুধুমাত্র উইল থাকলে যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট টেন্স হয় এটা কোনো কথা নয়। এখানে ক্যান মে হইতে পারে, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হতে পারে। ঠিক আছে, আমি তোমাদেরকে যতটা সহজে বোঝানো যায় বা যতটা সহজে বিষয়টাকে এক্সপ্লেন করা যায় আমি ঠিক সেভাবে বোঝাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এখানে আরও কিছু হতে পারে, যেমন উইল থাকতে পারে, ক্যান থাকতে পারে, মে থাকতে পারে, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো থাকতে পারে। হ্যাঁ, এগুলোর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম, তারপরে অবজেক্ট বসবে। ঠিক আছে, এগুলো থাকলে ওই বাক্যটা কি হবে? অবশ্যই সেটা তোমার ফিউচারের অর্থ দিবে। দেখো, উইল তো ফিউচারের অর্থ দেয়, ওটা ফিউচার সিম্পলের উদাহরণ অর্থাৎ স্ট্রাকচার। কিন্তু দেখো, ক্যান কিন্তু এটা ফিউচার না, অর্থাৎ ক্যান মোডাল অক্সিলারি ভার্বগুলোও কিন্তু ফিউচারের মতো করে অর্থ দেয়। তো দেখো আমরা দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। তো খেয়াল করো, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে হচ্ছে দেখো, ইফ দেখো সাবজেক্ট ইউ আছে, ভার্বের 1 নাম্বার ফর্ম হচ্ছে কাম, তাহলে এটার স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট হবে প্লাস উইলও হতে পারে, এখানে ক্যানও লিখতে পারো, মেও লিখতে পারো। হ্যাঁ, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম অবজেক্ট থাকলে লিখবা। তার মানে এটার অর্থ কি দাঁড়ালো? যদি তুমি আসো আমি যাব। যদি আমরা এখানে ক্যান দেই, যদি তুমি আসো আমি যেতে পারি, বা এরকম অর্থ। হ্যাঁ, তারপরটা দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসেস, তুমি সফল হবে। দেখো, প্রথমটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটি হচ্ছে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রথমটি হচ্ছে প্রেজেন্ট, পরেরটি হচ্ছে ফিউচার, তাহলে এটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। তারপরটি দেখো, ইফ শি কলস মি, যদি সে আমাকে ডাকে, আই উইল টক টু হার, আমি তার সাথে কথা বলবো। এই দেখো,
প্রথমটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পরেরটি হচ্ছে ফিউচার সিম্পল। অর্থাৎ তোমাকে বুঝতে হবে ফার্স্ট কন্ডিশনটি ঠিক এরকম যে প্রথম সেন্টেন্সটি যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের সেন্টেন্সটি তোমার অটোমেটিক্যালি হবে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল। ঠিক আছে, সেখানে তুমি উইলের জায়গায় ক্যান, মে, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো তুমি লিখতে পারো। অর্থাৎ তোমার সেন্সটা সেম আসবে, ফিউচারের মতো করে অর্থ দিবে, ফিউচারের অর্থটাই আসবে। ঠিক আছে, তারপরেটা আমরা দেখি সেকেন্ড কন্ডিশনাল। দেখো সেকেন্ড কন্ডিশনালটা যদি হয়, ফার্স্ট কন্ডিশনালটা যদি হয়, তোমার ফার্স্ট কন্ডিশনালটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সের অর্থ, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে পরেরটা। ঠিক সেকেন্ড কন্ডিশনের মধ্যে প্রথমটা ফার্স্ট হবে এবং পরেরটাও কি হবে, পাস্ট হবে। খেয়াল করো, ইফ ইউ কেম যদি তুমি আসতে, আই উড গো আমি যেতাম। দেখো আমি এখানে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি। দেখো এখানে দেখো ইফ দেখো সাবজেক্ট ইউ, ভার্বের ভি2 কেম, তারপর এটার অবজেক্ট থাকলে লিখবো যে, তারপরে দেখো সাবজেক্ট আছে উড, কুড, মাইট, তিনটা থেকে যে কোনো একটা তোমরা লিখতে পারো। তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম সাকসিড। তার মানে এখানে আমি কি বোঝাতে চেয়েছি, দেখো ইফ ইউ কেম যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। অর্থাৎ তুমি মানে কোনো একটা কাজ যদি হতো, আগে হতো তারপর আরেকটিও হতো, এরকম আর কি। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলেই ইউ উড সাকসিড তুমি সফল হতে। ঠিক আছে, দেখো ইফ শি কল্ড মি যদি সে আমাকে ডাকতো, আই উড টক টু হার আমি তার সাথে কথা বলতাম। তার মানে আমি তোমাদেরকে এটাই বুঝাতে চেয়েছি যে দেখো এখানে প্রেজেন্টের মধ্যে আমরা যেগুলো লিখেছি, দেখো ভার্বের বি1 ফার্স্টের মধ্যে গিয়ে সেটা ভার্বের বি2 হয়ে যায়। এবং এইখানে দেখো যেখানে আমরা উইল লিখি এখানে সেটা উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। অর্থাৎ এটাই তোমাদেরকে আমি বোঝাতে চেয়েছি যে দেখো এখানে ইফ ইউ কাম আই উইল গো যদি তুমি আসো আমি যাব। ঠিক এখানে এই সেন্টেন্স, এই বাক্যটি দেখো ইফ ইউ, এই কামের জায়গায় আমরা লিখছি ভার্বের বি2 কেম, তাহলে আমাদের অপর সেন্টেন্সটি হবে সাবজেক্টের সাবজেক্ট লিখছি, তারপর দেখো উড, কুড, মাইট তিনটা থেকে যে কোনো একটা লিখতে হবে। কিন্তু আগের বারে আমরা সেখানে কি লিখেছি, উইল লিখেছি, অর্থাৎ সেটা ফিউচারের অর্থ দেওয়ার কারণে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এটা তোমাদেরকে ফার্স্ট থাকলে অবশ্যই পরেরটা কি হবে, ফার্স্ট হবে। তাহলে এইভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করব। অর্থাৎ ফার্স্ট কন্ডিশন হবে ঠিক এরকম, প্রথমটি যদি প্রেজেন্ট হয় পরেরটি হবে ফিউচার, আর সেকেন্ড কন্ডিশনটা এরকম হবে, প্রথমটি যদি ফার্স্ট হয় পরেরটিও কি হবে, ফার্স্ট হবে। সেক্ষেত্রে এখন আমরা দেখব থার্ড কন্ডিশন। অর্থাৎ থার্ড কন্ডিশনের বিষয়টা আগে জেনে নেই যেটার সংজ্ঞাটা কেমন হবে। দেখো যদি এটা ঘটতে পারতো তাহলে এটা বা সেটাও ঘটে থাকতে পারতো, বা যদি এটা ঘটে থাকতো তাহলে এটা বা ওইটাও ঘটে থাকতে পারতো, এরকম সেন্সে অর্থ দিবে। অর্থাৎ একটু তোমাদেরকে বোঝাই, দেখো এটার স্ট্রাকচারটি ঠিক এরকম হবে, ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট। তাহলে এটার আমাদের অপরটি কি হবে, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট। তারপরেরটি দেখো, অর্থাৎ এটাকে আমরা ইনভার্জন করেও করতে পারি, অর্থাৎ এটাকে ইনভার্জনও করা যায়। তো দেখো আগে আমরা অক্সিলারি ভার্বটিকে সামনে এনে এটাকে ইনভার্জন করতে পারি। দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট, তারপরে দেখো ওই ঠিক সেম সূত্র আগেরটাই। তো আমি উদাহরণের মাধ্যমে সেটি ক্লিয়ার করি। দেখো ইফ শি হ্যাড ইনভাইটেড মি যদি সে আমাকে ইনভাইট করে থাকতো, আই উড হ্যাভ জয়েন দ্য পার্টি আমি পার্টিতে জয়েন করে থাকতাম। তার মানে দেখো এখানে ইফ শি হ্যাড ইনভাইটেড মি, দেখো এখানে আমি আগের সূত্রের সাথে অ্যাকোরেট করে করেছি। দেখো ইফ সাবজেক্ট হচ্ছে শি, হ্যাডের হ্যাড, দেখো ভার্বের বি3 ইনভাইটেড, অবজেক্ট রাখছি মি। দেখো এটাকে আমরা যখন থার্ড কন্ডিশনে করি তাহলে কি হয়, সাবজেক্টের সাবজেক্ট হয়, দেখো উড, কুড, মাইট তিনটি থেকে যে কোনো একটি নিয়েই, তারপরে দেখো প্লাস হ্যাভের হ্যাভ প্লাস ভার্বের বি3 যে কোনো একটা অবজেক্ট নিতে পারি আমরা। তারপরটি দেখো ইফ ইউ হ্যাড সেড যদি সে বলে থাকতো, আই উড হ্যাভ ডান ইট আমি এটা করে থাকতাম। ঠিক এই সেন্সে ব্যবহার করা হয়। দেখো এখানে আমরা কিন্তু ইনভার্জন করতে পারি। দেখো প্রথমে আমরা ইনভার্জন কি, অর্থাৎ যদি আমরা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটিকে আগে আনি তাহলে সেটা ইনভার্জন হয়। দেখো হ্যাড শি কল্ড মি যদি সে আমাকে ডেকে থাকতো,
আই উড হ্যাভ টক টু হার, আমি তার সাথে কথা বলে থাকতাম। ঠিক এইভাবে অর্থাৎ থার্ড কন্ডিশনের সূত্রটা অর্থাৎ থার্ড কন্ডিশনটা ঠিক এইভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি তোমরা এই ক্লাসটি দেখে অবশ্যই অনেক বেনিফিটেড হবে। তো যারা অর্থাৎ যদি ক্লাসে কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে হেল্প করতে চেষ্টা করব এবং তোমাদের কনফিউজ দূর করে দিব। আশা করি পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই অপেক্ষায় থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।